আসসালামু আলাইকুম। কারা কারা জয়েন করেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে জয়েন করলেন। ইনশাল্লাহ আজকে যে ক্লাসটা হবে, আমরা কম্পিউটার স্ট্রাকচারের উপরে গত একটা ক্লাস করেছিলাম। তো সেই ক্লাসে শুধুমাত্র আমরা ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রসেসিং এবং আউটপুট ডিভাইস অর্থাৎ টোটাল কম্পিউটার স্ট্রাকচারের ক্লাসটা আজকে শেষ করব। তো কে কোথা থেকে জয়েন করলেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সেই সাথে শেয়ার দিতে হবে। শেয়ার না দিলে কিন্তু ক্লাসে আসলে প্রাণবন্ত থাকে না। যত বেশি স্টুডেন্ট যুক্ত হবে ক্লাসের স্পিড তত বেড়ে যাবে। তো যদি বেশি স্টুডেন্ট থাকে তখন নিজেকে একটু তামিল সিনেমার হিরো লাগে, সো পড়ানোর স্পিডটা তখন কয়েক গুণ বেড়ে যায়। তো প্রথম কমেন্টে আপনারা জানাবেন যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, তারপরেই আমরা ক্লাসে শুরু করব। এবং যারা জয়েন করেছেন প্রত্যেকেই আশা করব যে কয়েকটি করে শেয়ার দিয়ে দিবেন, যাতে অন্য যারা আছে তারাও ক্লাসে চলে আসতে পারে। আর এমন একটা টপিক আজকে আলোচনা করব, আপনারা দেখতেই পাচ্ছেন যে 3-4 নম্বর এই টপিকটা থেকে সকল পরীক্ষাতে কমন থাকে। আপনি যত পরীক্ষা দেন, যে কোনো পরীক্ষা দেন, কমন পাবেন ইনশাআল্লাহ। সো ক্লাসটা সবাই শেয়ার দিয়ে দিন। আমি একটু আপনাদের কমেন্টটা চেক করে নিই। ওকে ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন আশা করি। এবং আপনারা অনেকে লিখেছেন যে যে টপিকে ম্যাথ আছে সেইগুলা করাতে। অবশ্যই ম্যাথ করাবো, তবে ভাইয়া এখানে এই বেসিক বিষয়গুলা আপনারা অনেকে হয়তো মানে এগুলো পড়া হয় না, আবার এখানে কিছু বিষয় আছে বোঝার বিষয়, সেই বিষয়গুলো আলোচনা করে আমরা ম্যাথের দিকে যাব। তো আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিব। কম্পিউটার স্ট্রাকচার যদি আজকে আমরা শেষ করতে পারি তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের ম্যাথ রিলেটেড যা আছে সব শেষ করব। আমি কিন্তু আপনার কোশ্চেন ধরে ধরে টপিক আলোচনা করছি না, আমি বেসিক থেকে আলোচনা করতেছি যাতে আপনারা প্রকৃতভাবে শিখতে পারেন। তো আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করব, এখনই ক্লাস শুরু করব। আপনারা একটু শেয়ার করে দেন, কমেন্ট করে জানান যে আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে। যদি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে, ধারাবাহিকভাবে সবগুলা সাবজেক্ট আপনার বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, হ্যাঁ, জিকে, সবগুলা ক্লাস যদি ধারাবাহিকভাবে চলে এবং এভরিডে, তাহলে আপনারা কেমন হবে সেটা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা চান কি না যে সবগুলা ক্লাস প্রতিদিন চলুক। ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আপনারা পাচ্ছেন, এই শনিবারের পর থেকেই আপনারা জিকে ম্যাথ ক্লাস পাবেন ইনশাল্লাহ। সো সবাই একটু শেয়ার করেন এবং আমাকে একটু এনশিওর করেন যে আসলে কি আপনারা সবগুলা ক্লাস রেগুলার করতে চান কি না। এবং আমাদের সকল ক্লাসই হবে আছে টেকনিক ক্লাস। আমরা সোহেল স্যারের কাছ থেকে আমরা টেকনিক শিখেছি এবং আপনাদেরকে আমরা সেই টেকনিক শেখাবো। অর্থাৎ টেকনিকের মাধ্যমে যদি ভাইয়েরা আমরা পড়ি তাহলে এটা মনে থাকে বেশি। কারণ যে কোনো একটা রিডিং পড়া আপনি যদি পড়েন তাহলে এটা সর্বোচ্চ আপনার 2 সপ্তাহ মনে থাকবে। আর এটা যদি টেকনিকের মাধ্যমে পড়েন তাহলে সেটা 60 দিন পর্যন্ত মনে থাকে। সো আমাদের সকল ক্লাসগুলো হবে টেকনিক সমৃদ্ধ ক্লাস। আমরা কম্পিউটারের যত ম্যাথ আছে সব পানির মতো সলভ করব, কোনো ক্যালকুলেটর লাগবে না। আপনি কোশ্চেন দেখবেন, অ্যান্সার করবেন, কোশ্চেন পড়ার সাথে সাথে আপনার মাথার ভিতরে অ্যান্সার চলে আসবে ইনশাল্লাহ। আমার প্রথম ক্লাসটা আপনারা দেখেন। আর প্রথম ক্লাসটা প্রচণ্ড গরম ছিল, মাইক্রোফোন ছিল না, খুব কষ্ট করে নেওয়া লাগছিল। ইনশাল্লাহ সবগুলা ক্লাস আমরা আবার শুরু করব একদম বেসিক থেকে। সো একটু শেয়ার দেন আর কমেন্টের মাধ্যমে একটু জানান, আমি আপনাদের কমেন্টটা একটু দেখে নেই। ওকে প্রাণের ভাই বোনেরা, আপনারা শেয়ার দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা আলোচনা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো আমি গত ক্লাসে যে টপিকটা আলোচনা করেছিলাম, অনেকেই হয়তো এখানে নতুন আছেন, আমি অতি সংক্ষিপ্ত আকারে সেই টপিকগুলো একটু ধারণা দিয়ে যাব আপনাদের। তো আমরা যদি সামনের দিকে যাই। আচ্ছা ভাইরা, আপনারা অনেকেই হয়তো জানেন না যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি কোন কোন পরীক্ষায় প্রশ্ন আসে। আপনারা এখানে যে টপিক এক্সামগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে যে এক্সামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা,
প্রাথমিক সহকারী শিক্ষক, তারপর ব্যাংক ও অন্যান্য সরকারি সংস্থার নিয়োগ, তাছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তথ্য প্রযুক্তি ও কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টগুলোতে আসলে অনেকে একটু দুর্বল থাকে, কারণ এটা শুরুটা হয়েছে সেই 1820 সাল থেকে, আর এটা চলতেই থাকবে। এভরিডে কম্পিউটার প্রযুক্তির তথ্য পরিবর্তন হচ্ছে। সো আপডেট তথ্য না জানলে আপনি ভালোভাবে অ্যান্সার করতে পারবেন না। সো এই সাবজেক্টটার মার্কস কিন্তু আপনারা অনেকেই হয়তো মনে করেন যে ম্যাথ বা ইংরেজি কঠিন, এটা একটু বেশি পড়া উচিত। আচ্ছা ভাই, ম্যাথ ইংরেজি অবশ্যই বেশি পড়া উচিত, কিন্তু ওটাতে আপনি ফুল নাম্বার কখনোই পাবেন না। কিন্তু এখানে 10 নম্বর আসুক, 15 নম্বর আসুক, 2 নম্বর আসুক, 3 নম্বর আসুক, এখানে কিন্তু ফুল নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, সবগুলো ক্লাস করবেন, ফুল নাম্বার পাবেন ইনশাল্লাহ। সো চলেন আমরা মূল টপিকে চলে যাই। ওকে, তো আমি বলেছিলাম যে পূর্বের ক্লাসটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, কারণ অনেকে হয়তো এই ক্লাসটা করতে পারেনি। তো দেখেন এখানে যে স্ট্রাকচার দেওয়া আছে, 4টা বক্স দেওয়া আছে। তো মূলত কম্পিউটার সিস্টেমটা এই 4টা স্ট্রাকচার বা সংগঠনে তৈরি করা হয়। পুরা কম্পিউটার সিস্টেম 4টা স্ট্রাকচারে তৈরি। তার প্রথম স্ট্রাকচারটা হচ্ছে ইনপুট থেকে ডেটাটা যাবে সিপিইউতে বা প্রসেসিং থেকে তারপর মেমোরিতে, এই মেমোরি থেকে যাবে হচ্ছে আউটপুটে। তাহলে ভাইয়েরা কমেন্টে জানিয়ে দিন যে কম্পিউটারের স্ট্রাকচার কয়টি। সবাই একটু কমেন্ট করবেন, কম্পিউটারের স্ট্রাকচার কয়টি, কম্পিউটারের সংগঠন কয়টি, সবাই একটু জানান। ওকে ভাই বোনেরা, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন। কম্পিউটার সংগঠন হচ্ছে চারটি বিষয়, একটা হচ্ছে ইনপুট, প্রসেসিং, মেমোরি এবং আউটপুট। এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে খুঁটিনাটি দেখাবো। তো চলুন আমরা সামনের দিকে আগাই। ওকে, সবার প্রথমে আমরা আলোচনা করব ইনপুট ডিভাইস নিয়ে। ইনপুট ডিভাইস আসলে কি? ইনপুট ডিভাইস হচ্ছে, আগে জানতে হবে ইনপুটটা কি। কম্পিউটারে যে সকল তথ্য আমরা প্রবেশ করাই এদেরকে ইনপুট বলে। তাকে কি বলে? ইনপুট বলে। যে ডিভাইসের সাহায্যে এই ইনপুটগুলো প্রদান করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে। মনে রাখবেন, ইনপুট ডিভাইসের অপর নাম হচ্ছে ইনপুট টুল। ইনপুট ডিভাইসের অপর নাম কি? ইনপুট টুলস। আপনারা যত পরীক্ষা দিয়েছেন, আপনারা বলেন তো যে ইনপুট থেকে, মানে এই ইনপুট ডিভাইস থেকে আপনারা কোশ্চেন পাইছেন কিনা, কিবোর্ড থেকে কোশ্চেন পাইছেন কিনা, ওএমআর থেকে কোশ্চেন পাইছেন কিনা, ওসিআর থেকে কোশ্চেন পাইছেন কিনা, বলেন তো আপনারা একটু ইয়েস অর নো লিখে জানান যে এই টপিক থেকে প্রশ্ন আসে কি না। যদি জব ফিল্ডে এক্সাম দিয়ে থাকেন বা আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন সলভ করে থাকেন, সেখানে অসংখ্য কোশ্চেন পাবেন যেগুলা এই ইনপুট ডিভাইস থেকে এসেছে। কোথা থেকে এসেছে? ইনপুট ডিভাইস থেকে এসেছে। তো আমরা এটা আলোচনা করেছিলাম গত ক্লাসে, আজকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে দেখব। তাহলে ভাইরা আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে কম্পিউটারে যে তথ্য প্রদান করা হয় তাকে ইনপুট বলে। যে ডিভাইস দ্বারা কম্পিউটারে তথ্য প্রদান করা হয় তাকে বলা হয় ইনপুট ডিভাইস। ক্লিয়ার? ইয়েস অর নো লিখে জানাবেন। ইয়েস অর নো। ক্লিয়ার হলে ইয়েস, আর ক্লিয়ার না হলে নো। জাস্ট আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম ইয়েস অর নো লিখে জানানোর জন্য। মাশাল্লাহ, আপনারা তো সুন্দর অ্যান্সার করেছেন। যে কয়েকটা কোশ্চেন করেছি সঠিক অ্যান্সার দিয়েছেন। আচ্ছা ভাইরা, আজকে কিন্তু আমরা 4টা স্ট্রাকচার আলোচনা করব। সো কোনোভাবে ক্লাস থেকে যাওয়া যাবে না, যার যে কাজ আছে সেরে নেন। আজকে আমরা কম্পিউটারের 4টি সংগঠন, ইনপুট, প্রসেসিং, মেমোরি, আউটপুট, ক্লিয়ার, 3 থেকে 4 নাম্বার কমন এই এক ক্লাস ইনশাল্লাহ। তো চলেন আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, তাহলে আমরা এই ইনপুট নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে দেখব। এখান থেকে ডেটা গ্রহণ,
তাহলে ইনপুট ডিভাইসের কাজ কি? ডেটা গ্রহণ করা। ওকে ফাইন। তারপর হচ্ছে রূপান্তর, সেই ডেটাটাকে বাইনারিতে রূপান্তর করা। দেখেন ভাইরা, কম্পিউটার শুধুমাত্র বাইনারি বোঝে, বাংলা, ইংরেজি, হিন্দি, আরবি, উর্দু কোনো ভাষায় কম্পিউটার বোঝে না। তাহলে আমরা কম্পিউটারকে যে ভাষায় ইনপুট দেই, কম্পিউটারের ইনপুট ডিভাইস সেটাকে বাইনারিতে রূপান্তর করে। আমরা এটা চিত্রের মাধ্যমে দেখব। তো চলেন, তারপর হচ্ছে প্রেরণ। এই তিনটি কাজ ইনপুট ডিভাইস করে। ইনপুট ডিভাইস কয়টি কাজ করে? তিনটি কাজ করে। ডেটা গ্রহণ, ডেটাকে রূপান্তর, ডেটাকে মেমোরির কাছে প্রদান। অর্থাৎ কিবোর্ড তো থাকে দূরে, কিবোর্ড এখান থেকে চাপবো, ডেটাটা কম্পিউটারে যাবে। তো এই যে প্রেরণ করতেছে, এটা কার কাজ? এটা হচ্ছে কিবোর্ডের কাজ বা ইনপুট ডিভাইসের কাজ। তো চলেন আমরা একটু সামনের দিকে যাই। ওকে, দেখুন তো, আপনাদের সব থেকে পরিচিত এবং জনপ্রিয় ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। তো এই কিবোর্ড থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা নেই। তো ভালো করে একটু দেখে রাখেন, কিবোর্ড হচ্ছে সব থেকে প্রচলিত টেক্সট ইনপুট ডিভাইস। কিবোর্ড কি ধরনের ডিভাইস? টেক্সট ইনপুট ডিভাইস। শুধুমাত্র লেখা, অঙ্ক, বর্ণ, সংখ্যা, চিহ্ন। আবার বলছি, অঙ্ক, বর্ণ, সংখ্যা, চিহ্ন কম্পিউটার ইনপুট দেওয়ার জন্য কিবোর্ড ব্যবহার করা হয়। কিবোর্ড দ্বারা কি কি ইনপুট দেওয়া যায়? অঙ্ক, আমি লিখে দিচ্ছি, অঙ্ক, বর্ণ, সংখ্যা, চিহ্ন। কিবোর্ড দ্বারা কম্পিউটারে 4 ধরনের ডেটা ইনপুট দেওয়া যায়: অঙ্ক, বর্ণ, সংখ্যা, চিহ্ন এবং কিছু নির্দেশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ড থেকে আমরা আরও কিছু বিষয় মনে রাখবো যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো দেখেন, কিবোর্ড কি? কিবোর্ড হচ্ছে একটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস যা দ্বারা অক্ষর, সংখ্যা, কমান্ড কম্পিউটারে ইনপুট দেয়। তাহলে কিবোর্ড কি? কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস যা দ্বারা অঙ্ক, বর্ণ, সংখ্যা, চিহ্ন এবং কিছু নির্দেশ কম্পিউটারে আমরা ইনপুট দেই। গুরুত্বপূর্ণ টিপস, এই গুরুত্বপূর্ণ টিপস থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তো দেখেন, কিবোর্ড একটি ইনপুট ডিভাইস কারণ এটি দিয়ে কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয়। কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস, এর কারণ হচ্ছে কিবোর্ড দ্বারা কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয়। নেক্সট হচ্ছে কুয়েরটি। আচ্ছা ভাইরা, কিবোর্ডে যদি আমরা যাই, আমরা যদি কিবোর্ডে ফিরে যাই, এখানে দেখেন কিউ, এই যে কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ওয়াই, এই শব্দগুলা প্রথম সারির শব্দ দিয়ে কিবোর্ডের নামকরণ করা হয়েছে কিউ ইউ ই ডাব্লিউ ই আর টি ওয়াই, কুয়েরটি। এই প্রথম সারির শব্দ, এই প্রথম সারির শব্দগুলার মাধ্যমে কিবোর্ডের নামকরণ করা হয়েছে কুয়েরটি কিবোর্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিবোর্ডকে কেন কুয়েরটি কিবোর্ড বলা হয়। কারণ কুয়েরটি কিবোর্ড হচ্ছে প্রথম সারির বর্ণগুলা নিয়ে এর নামকরণ করা হয়েছে কুয়েরটি কিবোর্ড। এবং সবথেকে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় কিবোর্ড হচ্ছে কুয়েরটি কিবোর্ড। এরপর দেখেন, এরপর কিবোর্ডে সর্বমোট 104টি বাটন থাকে। কিবোর্ডে সর্বমোট 104টি বাটন থাকে। 104টি বাটন দ্বারা আমরা কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ করি। আচ্ছা, কিবোর্ডে থাকে ফাংশন কি F1 থেকে F12, F1 থেকে F12 এই 12টা কিকে বলা হয় ফাংশন কি। তারপর হচ্ছে টাইপিং কি, দেখেন A থেকে Z, A থেকে Z, 0 থেকে 9, এই কিবোর্ডকে বা এই বাটনগুলোকে বলা হয় টাইপিং কি। কি বলা হয়? টাইপিং কি। এরপর হচ্ছে কন্ট্রোল কি, দেখেন কন্ট্রোল অল্টার ইএসসি, কন্ট্রোল অল্টার ইএসসি, এই 3টা বাটনকে বলা হয় কন্ট্রোল কি। কিবোর্ডে কিছু বাটন আছে যা দ্বারা ডাইনে বামে উপর নিচে নেওয়া যায়, যেমন এরকম তীর চিহ্ন আছে।
এই তীর চিহ্নগুলোকে কি বলা হয়? এই তীর চিহ্নগুলোকে বলা হয় নেভিগেশন কি। কি বলা হয়? নেভিগেশন কি। এইগুলা দ্বারা ডাইনে যাওয়া যায়, উপরে যাওয়া যায়, বামে যাওয়া যায়, নিচে যাওয়া যায়। এই বাটনগুলোকে কি বলা হয়? নেভিগেশন কি। এরপর হচ্ছে নিউমেরিক কি। কিবোর্ডের সর্বডানে কতগুলা 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকে ক্যালকুলেটরের মতো। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউমেরিক কি। কি বলা হয়? নিউমেরিক কি। এইগুলা সাধারণ, এগুলো আপনারা জানেন, কিন্তু যেটা জানেন না সেটা হচ্ছে এই যে ভার্চুয়াল কিবোর্ড কাকে বলে। এই ভার্চুয়াল কিবোর্ড আসলে কি? ভার্চুয়াল কিবোর্ড কি এটা অনেকেই জানেন না, আমি বলে দিচ্ছি। আপনারা এই এই স্লাইডটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে। এর বাইরে আপনাদের কিছু পড়তে হবে না কিবোর্ড থেকে, ইনশাল্লাহ। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা দেখেন, এই ভার্চুয়াল কিবোর্ড। ভার্চুয়াল কিবোর্ড কি? আচ্ছা, আপনি যে টাচ ফোনটা ব্যবহার করেন, টাচ ফোনের উপরে কি কোনো কিবোর্ড আছে? নাই। কিন্তু আপনি যখন মেসেজ করেন তখন চাপ দিলেই একটা কিবোর্ড উঠে আসে। এটার নামই হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড, যেটা স্ক্রিনের উপরে থাকে। এর আরেকটা নাম হচ্ছে OSK। কি নাম? এই ভার্চুয়াল কিবোর্ডের আরেকটা নাম কি? OSK। এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে অন স্ক্রিন। অন স্ক্রিন কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ড মনে রাখবেন। ভার্চুয়াল কিবোর্ডের আরেকটা নাম হচ্ছে OSK বা ওয়ান স্ক্রিন কিবোর্ড। আশা করি আপনারা এই স্লাইডটা বুঝতে পেরেছেন। ইয়েস অর নো লিখে জানান যে আপনারা বুঝতে পারলেন কিনা। যদি বুঝতে পারেন ইয়েস, না পারলেন নো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমি এখানে বেশি সময় স্পেন্ড করব না, সামনের দিকে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে। ওকে ভাইরা, আপনারা যতটুকু বুঝলাম যে আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আপনারা যারা জয়েন করেছেন আপনারা কিন্তু শেয়ার দিচ্ছেন না। ক্লাস শেষে দেখা যায় যে ক্লাস করে অনেকে, কিন্তু শেয়ার কেউ দেয় না। সো শেয়ার দিতে হবে। শেয়ার দিলে নিয়মিত এই ক্লাসগুলো চলমান থাকবে। আচ্ছা, কিবোর্ড থেকে আরো কমন কিছু প্রশ্ন। কিবোর্ড থেকে কমন কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এইগুলা। এটা কি? কিবোর্ড কোন ধরনের ডিভাইস? কিবোর্ড কোন ধরনের ডিভাইস? সুন্দর করে এখানে লেখা আছে ইনপুট ডিভাইস। তারপর লেখা আছে কি দেখেন তো, কুয়েটি কিবোর্ড কেন বলা হয়? প্রথম সারির অক্ষর QWERTY অনুযায়ী কিবোর্ডের নাম হচ্ছে কুয়েটি কিবোর্ড। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড কিবোর্ডে সাধারণত কতটি বাটন থাকে? উত্তর কত হচ্ছে দেখেন তো, 104টি। স্ট্যান্ডার্ড কিবোর্ডে কতগুলো বাটন থাকবে? 104টি। দেখেন, অল্টার, কন্ট্রোল, ডিলেট এদের কাজ কি? অল্টার, কন্ট্রোল, ডিলেট এদের কাজ কি? দেখেন, টাস্ক ম্যানেজার চালু করে সিস্টেম ইন্টারাপ্ট করা। কিবোর্ডে যে অল্টার, কন্ট্রোল বাটন আছে এবং ডিলেট, যদি আপনি এই তিনটা একসাথে চাপ দেন তাহলে কম্পিউটারে ওই মুহূর্তে কি কি কাজ হচ্ছে সেটা উঠে আসবে। আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটারে কোন কোন প্রোগ্রাম প্রসেসিং করতেছে, রানিং আছে। আপনি চাইলে ওখানে নতুন প্রোগ্রাম অ্যাড করতে পারবেন, চাইলে চালুমান প্রোগ্রামকে রিমুভ করতে পারবেন। মনে রাখবেন, অল্টার, কন্ট্রোল, ডিলিট একসাথে চাপ দিলে কম্পিউটারে রানিং কাজগুলো দেখা যায়। আচ্ছা, ক্যাপস লক কি ধরনের কি? ক্যাপস লককে বলা হয় টগল কি। ক্যাপস লককে কি বলা হয়? টগল কি। এক চাপ দিলে অন হয়, আর এক চাপ দিলে অফ হয়। মানে যে ধরনের বাটনে এক চাপ দিলে অন হয়, আর এক চাপ দিলে অফ হয়, তাদেরকে টগল কি বলা হয়। বুঝতে পেরেছেন যে একটা বাটন একটা চাপ দিবেন চালু হবে, আর এক চাপ দিবেন অফ হবে। এই বাটনগুলোর নাম কি? টগল কি। কি নাম? টগল কি। কি নাম? টগল কি। ইয়েস অর নো লিখে জানান যে এই স্লাইডটা আপনারা বুঝতে পারলেন কিনা। ইয়েস অর নো লিখে জানান যে এই স্লাইডটা আপনারা বুঝেছেন কিনা। আর অবশ্যই অবশ্যই এই স্লাইডের একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমাকে ইয়েস অর নো লিখে জানান যে এই স্লাইডটা আপনারা বুঝতে পারলেন কিনা।
ধন্যবাদ ভাই বোনেরা, আপনারা রেসপন্স করার জন্য। আপনারা বুঝতেছেন বা না বুঝতেছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন আমরা পরবর্তী স্লাইডে কি আছে একটু দেখে নেই। পরবর্তী স্লাইডে যে টপিকটা আছে, আমি বলবো না, আপনারাই বলেন যে এটা দরকার আছে কি না, এইটা কতটুকু ইম্পর্ট্যান্ট আপনারাই বলেন। যে এই যে কিবোর্ডের যে বাটনগুলো আছে, এই বাটনগুলোর কাজ সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করবে কি না বলেন তো আপনারা। যে এই যে F1 থেকে F12 পর্যন্ত যে ফাংশন কি আছে 12টি, এই 12টির কোনটা কি কাজ করে, এই প্রশ্ন আপনারা আগে পরে দেখছেন কিনা বলেন। তো চলেন আমরা একটু দেখি। আচ্ছা, সবার উপরের থেকে আমরা শুরু করি। অল্টার, কন্ট্রোল, শিফট, এগুলাকে বলা হয় মডিফাই কি। এখান থেকে প্রশ্ন আসবে ভাইয়া যে নিচের কোনটি মডিফাই কি, নিচের কোনটি মডিফাই কি। মনে রাখবেন অ্যান্সার কি হবে, অল্টার, কন্ট্রোল, ডি, শিফট, এই তিনটার একটা অবশ্যই থাকবে। যদি তিনটাই থাকে তাহলে অ্যান্সার হবে সবগুলি, আর এই তিনটার একটাও যদি না থাকে তাহলে অ্যান্সার হবে কোনোটিই নয়। তার মানে প্রত্যেকটা লাইন দিয়ে কমপক্ষে 3টা করে এমসিকিউ তৈরি করা যায়। কীরকম, আপনার প্রশ্ন আসবে যে নিচের কোনটি মডিফাই কি, এইখান থেকে অপশন হয় কন্ট্রোল থাকবে, না হয় অল্টার থাকবে, না হয় শিফট থাকবে। আর যদি তিনটাই থাকে তাহলে নিচের অপশনে দেখবেন সেখানে লেখা আছে সবগুলি। আর যদি তিনটার কোনোটাই না থাকে তাহলে দেখবেন সেখানে অপশনে রয়েছে কোনোটিই নয়। এটা বুঝতে পারলেন কিনা বলেন। তাহলে অল্টার, কন্ট্রোল, শিফট, এই তিনটাকে কি বলা হয়, এই তিনটাকে বলা হয় মডিফাই কি। এই তিনটাকে কি বলা হয়, মডিফাই কি। ক্যাপস লক, নাম লক, স্ক্রু লক, এদেরকে বলা হয় টগল কি। আবার বলছি, কিবোর্ডের এই তিনটা বাটন, একটা হচ্ছে ক্যাপস লক, একটা হচ্ছে নাম লক, আর একটা হচ্ছে স্ক্রু লক, এই তিনটাকে কি বলা হয়, টগল বাটন। এদের কাজ কি, আপনি ক্যাপস লকে যদি একবার চাপ দেন তাহলে চালু হয়ে যাবে, আর একবার চাপ দিবেন বন্ধ হয়ে যাবে। স্ক্রু লক, একবার চাপ দিবেন চালু হবে, আর এক চাপ দিবেন বন্ধ হয়ে যাবে। আর একটা হচ্ছে নাম লক, নাম লক হচ্ছে নাম্বার লক। কিবোর্ডের ডান দিকে যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো থাকে এগুলোকে বলা হয় নাম্বার কি। এই নাম্বার কিগুলো যদি আপনি চালু করতে চান তাহলে নাম লকে চাপ দিবেন, চালু হয়ে যাবে, আর এক চাপ দিবেন অফ হয়ে যাবে। অর্থাৎ একই বাটনে দুইটা কাজ করে, চালু হয় এবং বন্ধ হয়। এই জন্য এদের নাম দেওয়া হয়েছে টগল কি। দেখেন এরপর হচ্ছে অ্যারো কি। অ্যারো কির আরেকটা নাম কি ভাইয়া, নেভিগেশন কি। অ্যারো কিটা কেমন দেখতে, এরকম তীর চিহ্ন থাকবে, এরকম তীর চিহ্ন যেগুলো সেগুলোর নাম কি, অ্যারো কি। এগুলোর আরেকটা নাম কি, নেভিগেশন কি। অ্যারো কি, নেভিগেশন কি, দেখতে কেমন, তীর চিহ্নের মতো এরকম। আসেন, সমস্যা নেই। ওকে ভাইরা, তাহলে আমরা এখন দেখবো যে কিবোর্ডের F1 থেকে শুরু করে F12 পর্যন্ত যে 12টা ফাংশন কি আছে, এই 12টা ফাংশন কির কোনটা কি কাজ করে আমরা একটু দেখে নিই। ওকে, তাহলে F1 হচ্ছে গেট ফাইন্ড, অর্থাৎ কোনো কিছু যদি ওই স্ক্রিনে থাকা অবস্থায় কোনো কিছু আপনি খুঁজে পেতে চান তাহলে F1-এ চাপ দিলে ফাইন্ড নামক একটা অপশন আসবে। সেখানে কি হবে, স্ক্রিনের উপরে যা যা আছে সেখান থেকে আপনি খুঁজে পাবেন। ওকে, F2 এর কাজ কি, F2 এর কাজ হচ্ছে রিনেম। আপনার একটা ফোল্ডার বা একটা ফাইল একটা নামে সেভ করা আছে, আপনি চাচ্ছেন সেই নামটাকে পরিবর্তন করে অন্য একটা নাম দিতে, তখন আপনি F2-তে চাপ দিবেন। F2-তে চাপ দিলে কি হবে, সেখানে নামটা লেখার মতো একটা অপশন আসবে, তখন আপনি সেটাকে লিখতে পারবেন। ওকে, তারপর আছে F3 হচ্ছে ফাইন্ড। এই F3 চাপ দিয়ে যদি আপনি ফাইন্ড করেন তাহলে পুরো কম্পিউটার সিস্টেম থেকে আপনি ফাইন্ড করতে পারবেন। স্ক্রিনে থাকা যে ট্যাবটা শুধু এটা না, পুরো কম্পিউটারের মধ্যে থেকে আপনি তথ্য খোঁজার জন্য F3 চাপ দিবেন। এরপর আছে F4 এর কাজ কি, রিপ্লেস। একটা কাজ করেছেন এখন, সেই কাজটাকে বারবার করতে হবে, তো আপনি বারবার F4 চাপতে থাকবেন, বারবারই চলতে থাকবে। যেমন একটা জিনিস, আপনি একটা ডেটাকে কপি করলেন, তাহলে এই ডেটাটাকে কি করতে হবে, পেস্ট করতে হবে কন্ট্রোল ভি দিয়ে, তাহলে বারবার কন্ট্রোল ভি দিলে পেস্ট হতে থাকবে। সেম কাজটা যদি আপনি F4 চাপ দেন চলতে থাকবে। অর্থাৎ কম্পিউটারের লাস্ট কমান্ডটা বারবার রিপিট হইতে থাকবে, রিপ্লেস হইতে থাকবে, এটার নামই হচ্ছে আপনার F4। F5টা কি, F5টা হচ্ছে রিফ্রেশ।
আমরা কিবোর্ডের ডান বাটন চাপ দিলে যে রিফ্রেশ লেখাটা আছে সেই রিফ্রেশের কাজটা F5 চাপ দিলে হয়। আপনি কিবোর্ড থেকে F5 যতবার চাপবেন ততবার রিফ্রেশ হতে থাকবে। আচ্ছা ভাই, F6 হচ্ছে স্টাইল। আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন তখন স্টাইল নামক একটা বাটন আছে। আপনি যখন ফটোশপে কাজ করবেন তখন দেখবেন স্টাইল নামক একটা ট্যাব আছে। সরাসরি F6 চাপ দিলে আপনি সেই স্টাইল ট্যাবে চলে যেতে পারবেন। আচ্ছা, F7 হচ্ছে স্পেল চেকিং। আমরা লেখালেখি করার সময় আমাদের বানান ভুল হতে পারে। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করি তাহলে বানান ভুল হতে পারে। এই বানান ভুল না সঠিক সেটা চেক করার জন্য কোন বাটন চাপতে হবে? F7 চাপ দিলে কি হবে? স্পেল চেকিং হবে। ভাইয়ারা, প্রত্যেকটা এই F1 থেকে F12 এই প্রত্যেকটা বাটনই গুরুত্বপূর্ণ। আপনার কাছে প্রশ্ন কিভাবে আসবে যে F7 চাপ দিয়ে কি কাজ করা হয়, অথবা প্রশ্ন আসলো যে স্পেল চেকিংয়ের জন্য নিচের কোন বাটন চাপতে হয়, স্পেল চেকিংয়ের জন্য নিচের কোন কি চাপতে হয়, তখন আপনি অ্যান্সার দেবেন কি? F7। F8 হচ্ছে সেফ মোড। F8টা কি? সেফ মোড। সেফ মোডটা কি? আপনার কম্পিউটার আপনি অন করলে আপনার সম্পূর্ণ প্রোগ্রাম চলে আসবে। বাট কম্পিউটারটা অন করার সময় যদি আপনি F8-এ চাপ দেন তখন কম্পিউটার সেফ মোডে চালু হবে। তখন আপনার কম্পিউটারের মধ্যে তেমন কোনো তথ্য থাকবে না, একদম নতুন কম্পিউটারের মতো কোনো প্রোগ্রামই ইনস্টল করা থাকবে না, ওটা সেফ মোডে চালু হবে। এটা মোবাইল ফোনের ক্ষেত্রেও হয়। F9 হচ্ছে ট্রান্সপারেন্সি। F9টা কি? ট্রান্সপারেন্সি। দেন হচ্ছে F10 হচ্ছে সিলেক্ট। F11 হচ্ছে ফুল স্ক্রিন। আর F12 হচ্ছে সেভ অ্যাজ। আশা করি কিবোর্ডের শর্টকাটগুলো আপনারা মনে রাখবেন, মুখস্থ করবেন। যদি একটু সময় বেশিও লাগে মুখস্থ করবেন। আমি একটু সরে দাঁড়াচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে আমাকে ইয়েস অর নো লিখে জানান। স্ক্রিনশট দিয়ে ডান লিখবেন, তাহলে কি হবে? আমি পরবর্তী স্লাইডে যেতে পারবো। আপনারা দ্রুত একটা স্ক্রিনশট দেন এবং ডান লিখে জানান। ওকে, আপনারা অনেকেই শেয়ার ডান লিখেছেন, স্ক্রিনশট ডান লিখেছেন। যারা পরে জয়েন করেছেন আপনারা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। চলেন আমরা পরবর্তী টপিকটা দেখি। তো পরে আমাদের ইনপুট মানে কিবোর্ডে যা ছিল আমরা শেষ করেছি। কিবোর্ড থেকে যা পড়াইছি ভাইরা এতটুকু পড়লে এনাফ ইনশাল্লাহ। তো চলেন আমরা পরবর্তী ইয়েটা দেখি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস। আমরা ক্লিকের মাধ্যমে কম্পিউটারের তথ্য বা কমান্ড দেওয়ার জন্য মাউস ব্যবহার করে থাকি। মাউস থেকে এর বেশি কিছু পড়ার দরকার নেই। তারপর আছে স্ক্যানার। কোনো লিখিত ডকুমেন্ট কম্পিউটারের মধ্যে প্রবেশ করানোর জন্য স্ক্যানার ব্যবহার করা হয়। এই প্রশ্নটা কিন্তু বিসিএস এসেছে যে কোনো লিখিত ডকুমেন্ট, প্রিন্টেড কোনো বই কম্পিউটারে কম্পিউটারে প্রবেশ করানোর জন্য নিচের কোন ডিভাইস ব্যবহার করা হয়? প্রিন্টেড বই মানে কি? প্রিন্টেড বই মানে হচ্ছে যে বইটা ছাপানো হয়েছে এটা একটা প্রিন্টেড বই। এই সেম কপিটা কম্পিউটারের ভিতরে নেওয়ার জন্য এটা কম্পিউটারের ভিতরে ঢুকাই দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? এই স্ক্যানারটা উঁচু করে রেখে দিতে হবে। ফটোশপ দ্বারা স্ক্যান করে নিলে এর একটা ফটো কম্পিউটারের ভিতরে প্রবেশ করবে। তাহলে কোনো প্রিন্টেড বই কম্পিউটারের ভিতরে ইনপুট দেওয়ার জন্য স্ক্যানার ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? স্ক্যানার ব্যবহার করা হয়। ওকে ফাইন। তো পরবর্তীটা আমরা একটু দেখি। পরেরটা হচ্ছে মাইক্রোফোন। কোনো শব্দ বা কোনো অডিও কম্পিউটার ইনপুট দেওয়ার জন্য মাইক্রোফোন ব্যবহার করা হয়। আপনারা অনেক সময় এই যে হেডফোন ব্যবহার করে কথা বলেন, হেডফোন একই সাথে ইনপুট এবং আউটপুট, কারণ সেটা দিয়ে আপনি শুনতেও পারেন, সেটা দিয়ে আপনি কথা বলতেও পারেন। তাই এই হেডফোন এগুলা হচ্ছে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। এই যে ভাইয়ের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট
জিনিস। এটা এই যে আপনারা যখন পরীক্ষাগুলো দেন, আপনারা পাবলিক পরীক্ষাগুলো দেন, আপনাদের পাবলিক পরীক্ষার খাতাও কিন্তু এই যন্ত্র দ্বারা দেখা হয়। আপনারা সবাই বলেন তো এই যন্ত্রটার নাম কি? এই যন্ত্রটার নাম এবং পূর্ণরূপ যে বলতে পারবে ইনশাল্লাহ তার জন্য দোয়া করে দিলাম, সে ভালো কিছু পারবে। কি কি বলতে হবে? এই যন্ত্রটার নাম এবং এই যন্ত্রটার নামের পূর্ণরূপ কি, জাস্ট কমেন্টে লেখেন, আমি একটু চেক করে আবার ব্যাক করছি। ওকে, অনেকেই সঠিক কমেন্ট করেছেন, আবার অনেকেই ভুল কমেন্ট করেছেন। ভুল করলে তো হবে না ভাইয়া, এই জিনিসটা চিনতে হবে। এই যে যে খাতাটার ভিতরে দেওয়া আছে, এটা তো, এটার নাম কি? এটার নাম ওএমআর। কিন্তু ওসিআর লিখলে তো হবে না, ওসিআর জিনিসটা আলাদা, একটু পরে দেখাচ্ছি। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ওএমআর। এটার নাম কি? ওএমআর। ওএমআর ডিভাইস, ওএমআর। এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার, এর আরেকটা নাম হচ্ছে রিকগনাইজেশন। রিকগনাইজেশন মনে রাখবেন, কোনো কোনো জায়গায় অপটিক্যাল মার্ক রিডার লেখা থাকবে, কোথাও কোথাও লেখা থাকবে অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন। সো যেটাই থাকে দুটাই কারেক্ট অ্যান্সার। অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন, দুটেই কারেক্ট অ্যান্সার। সো যেটাই থাকে সেটাই অ্যান্সার দিতে হবে। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনারা পরীক্ষায় যে বৃত্তগুলো ভরাট করেন, সেই বৃত্তগুলা এটা দ্বারা স্ক্যান করা হয়। এ কি করতে পারে? অপটিক্যাল মার্ক রিডার একটা খাতার মধ্যে কোথাও মার্কিং করা থাকলে সেই মার্কিং করা জায়গাগুলোকে সে কি করতে পারে? স্ক্যান করতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা। এখান থেকে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে ওএমআর এর পুনরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার অথবা অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন। এই যে আপনারা যেটার কথা বললেন, কেউ কেউ ওসিআর লিখছেন, এইটার নাম হচ্ছে ওসিআর। দেখেন এখান থেকে টানা হচ্ছে আর ভিতরে লেখাগুলো চলে আসতেছে, এটার নাম হচ্ছে ওসিআর। এটার নাম কি? এটার নাম হচ্ছে ও সি আর। দেখেন মুদ্রিত বা হাতে লেখা টেক্সটকে স্ক্যান করে ডিজিটাল ও সম্পাদনযোগ্য ডেটায় রূপান্তর করাকে বলা হয় স্ক্যানার, সরি ওসিআর। ওসিআর এবং স্ক্যানারের ভিতরে একটা পার্থক্য আছে, বিশাল পার্থক্য আছে, এটা আপনারা অনেকেই হয়তো জানেন না। স্ক্যানার হচ্ছে এমন একটা ডিভাইস, তার ভিতরে একটা কিছু রাখলে তার একটা ছবি কম্পিউটারের ভিতরে চলে যায়, ওই ছবিটা অন্যভাবে সম্পাদন করা যায়। আর ওসিআর দ্বারা কি হয়? ওসিআর দ্বারা প্রত্যেকটা লাইন লিখিত আকারে যায়। বিষয়টা একটু মনে রাখবেন যে ওসিআর দ্বারা লিখিত আকারে ডেটাটা যায়, আর স্ক্যানার দ্বারা একটা ছবি তুলে সেখানে চলে যায়, স্ক্যান করে ছবি তুলে কম্পিউটারের ভিতরে চলে যায়। আর এটার কাজ কি? মুদ্রিত বা হাতে লেখা কোনো টেক্সটকে সম্পাদনযোগ্য করা যায় কম্পিউটারের ভিতরে নিয়ে, অর্থাৎ সেখানেও টেক্সট আকারে যায়। আর স্ক্যানার হলে কি হতো? একটা ছবি তুলে ভিতরে চলে যেত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আপনারা অনেকেই আছেন, আপনাদের শুধু পড়ালেই হবে না, আমি যদি পারি আপনাদের পড়ার আগ্রহটা তৈরি করে দিতে, আমার জন্য মনে হয় সেটা আরও ভালো হবে। আমি আপনাদেরকে 1 ঘন্টা পড়ালে একটা টপিক বুঝাই দিতে পারবো, কিন্তু আমি এমন কিছু কথা যদি বলি আর আপনারা যদি সেটা শোনেন, আর আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে বেশি পড়েন, লাভ কোনটাতে? আমি 1 ঘন্টা বোঝাবো এটাতে, নাকি প্রতিদিন আপনার স্পিড বেড়ে যাবে এটাতে? তো চলেন একটু স্পিড বাড়াই দিই আপনাদের। আপনাদের স্পিড বাড়ানোর জন্য আপনাদেরকে আমি একটা কোশ্চেন করব।
এখানে 5টা আমের বীজ রয়েছে, 5টা আমের বীজ। আপনাদের বলতে হবে যে এখানে কোনটা থেকে গাছ হবে। আপনাদের বলতে হবে যে এখানে এই 5টা বীজ থেকে কোনটা থেকে গাছ হবে। দেখি কে বলতে পারে। কোনো কৃষি বিশেষজ্ঞ ব্যক্তি কি বলতে পারবে যে এখানে কোনটা থেকে গাছ হবে? কিন্তু একজন পাগলও বলবে যে 5টা বীজেরই গাছ হওয়ার যোগ্যতা আছে। আমি কি বোঝাতে পেরেছি? মানে ভাইরা, 5টা বীজের থেকে বলা সম্ভব না কোনটা থেকে গাছ হবে, কিন্তু সবাই এই কথা স্বীকার করবে যে 5টা বীজেরই গাছ হওয়ার যোগ্যতা আছে। আমি এটা দ্বারা কি বোঝাতে চেয়েছি বলেন তো? আমি এটা দ্বারা বোঝাতে চেয়েছি আপনারা যারা এখন ক্লাসে আছেন, আপনারা যারা এখন ক্লাস করতেছেন, যারা একটা চাকরির জন্য আবেদন করার যোগ্যতা রাখেন, তাদেরও একটা চাকরি পাওয়ার যোগ্যতা রয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? 5টা বীজের যেরকম গাছ হওয়ার যোগ্যতা আছে, আপনারা যারা আছেন প্রত্যেকেরই চাকরি পাওয়ার যোগ্যতা আছে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আপনি অনেক বড় কিছু চাচ্ছেন, কিন্তু আপনি খুব দিচ্ছেন ছোট কিছু। মানে আপনার যে ডেডিকেশন থাকতে হবে সেটা আপনার মধ্যে নেই। যদি থাকতো তাহলে এতদিন আপনি চাকরি পেয়ে যেতেন। তো আপনাদের ডেডিকেশন যদি বাড়াতে পারেন, আপনি একটা চাকরি পেলে আপনার পরিবার অনেক ভালো থাকবে, আপনার সমাজে আপনার সম্মান অনেক বেড়ে যাবে। তা আপনি কি বুঝতেছেন না যে আপনার একটা চাকরি পেলে আপনার সম্মান বেড়ে যাবে, আপনার পরিবার ভালো থাকবে, আর আপনি তার জন্য কতটুকু দিতে প্রস্তুত আছেন? আপনি কি করতে প্রস্তুত আছেন বলেন? আপনার আবেগে বলে ফেলবেন যে ভাইয়া আপনি যা বলেন আমরা তাই করব, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। আপনি নিজেও জানেন যে আপনার কি করতে হবে, আর আপনি করতেছেন কি? আপনি সারা দিন রাত টিউশনি করাচ্ছেন আর চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন। অনেকে প্রচুর স্টাডি করে কিন্তু চাকরির আবেদন করে না। সো এগুলার কম্বিনেশন না থাকলে আপনার চাকরি হবে না। আপনাকে দিতে হবে, তার বিনিময়ে আপনি পাবেন। এতদিন যত পড়ালেখা করেছেন একাডেমিক পড়ালেখা, আর বাস্তবিক পক্ষে পড়ালেখা একটু ভিন্ন। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় আপনাদেরকে সঠিক প্রস্তুতি তারাই দিতে পারবে যারা এই প্রতিযোগিতা করে সফল হয়েছে। যারা এই প্রতিযোগিতা করে সফল হয়েছে তারাই বলতে পারবে যে কি করলে আপনার এই চাকরিটা হবে। সো এমন কিছু শিক্ষক সোহেল স্যার অ্যারেঞ্জ করেছে যারা ম্যাক্সিমামই কিন্তু বড় বড় গভর্নমেন্ট জবগুলোতে আছে। যেমন আপনাদের ম্যাথ ক্লাস কে নেবে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চন্দন আইএস, উনি ক্লাস নেবে হচ্ছে আপনাদের ম্যাথ ক্লাস। উনি যতগুলো পরীক্ষা দিয়েছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তিনি জব পেয়েছে। তার মানে একজন আপনার ইনস্ট্রাক্টর কয়েকটা জব পেয়ে তার স্বপ্নের জবে এখন সে কন্টিনিউ করতেছে, আর চেঞ্জ করবে না। আপনাদের জিকে ক্লাস কে নেবে? জিকে ক্লাস নেবে হচ্ছে ফাহিম স্যার, ফাহিম হাসান সুমন স্যার। তিনি এর আগে যে জবটা করতো সেটা হচ্ছে পেট্রো বাংলার হেড অফিসে, বর্তমানে তিনি বেবজার পরিচালক, যেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হয়। এরপর আপনাদের আরও একজন বাংলার টিচার আছে যার নাম হচ্ছে আসিফ মামুন। তিনি 14 থেকে 15 বছর যাবৎ বড় বড় নামকরা কোচিংগুলোতে পড়াচ্ছেন। আর এটা তার মেন পরিচয় না, তার মেন পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সো এই সমস্ত ব্যক্তিরাই আপনাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকেন, সোহেল স্যারের সাথে থাকেন, আমরা আপনাদেরকে করাই নিব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। তো চলেন আমরা ব্যাকে চলে যাই, আমাদের পড়াই ফিরে যায়। আচ্ছা ভাইরা, এখানে আর একটা ইনপুট ডিভাইস দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে গেম কনসোল। এটাকে বলা হচ্ছে গেম কনসোল, অর্থাৎ বাচ্চারা যে গেম খেলে সেই গেমের একটা কনসোল, এটা দ্বারা কম্পিউটারে ইনপুট প্রদান করা হয় বা ইনপুট যায়। তো আমি এখানে বেশি সময় নষ্ট করব না। তারপরে এটা হচ্ছে কি, এটা একটা টাচ স্ক্রিন। এটা হচ্ছে একটি টাচ স্ক্রিন। স্মার্টফোন, ট্যাবলেট এবং কিছু ল্যাপটপে ব্যবহৃত হয় এই টাচ স্ক্রিন, একই সাথে ইনপুট ও আউটপুট। 41তম বিসিএসে সম্ভবত এই প্রশ্নটা এসেছিল যে নিচের কোনটি ইনপুট ও আউটপুট ডিভাইস। তাহলে সেখানে অপশনে ছিল টাচ স্ক্রিন, অ্যান্সারটা কি হবে? টাচ স্ক্রিন। আচ্ছা, এই যে এটাকে বলা হচ্ছে লাইট পেন। এটা ও একটা মাউসের মতো কাজ করে, অর্থাৎ এটা হচ্ছে পেন মাউস বলতে পারেন আপনি। সাধারণত যে মাউসগুলো আমরা এবার নাড়াচাড়া করে দাগাই, এটা সেই মাউস না, এটা হচ্ছে একটা পেন মাউস, যেখানে ক্লিক করা হয় বা ধরা হয় তার একটা ইনপুট কম্পিউটারের ভিতরে প্রবেশ করে। অর্থাৎ এমন একটা জিনিস যে ছোট্ট কোনো জিনিসকে বড় করে দেখানোর জন্য এই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়।
ওকে ফাইন, তারপরটাই চলে যাই আমরা। এই যে এটা কি, এটা হচ্ছে একটি গ্রাফিক্স ট্যাব। এটা হচ্ছে ডিজিটাল অঙ্কন, ডিজিটাল এবং হস্তলেখা ইনপুট দেওয়ার জন্য। এই যে যেমন টাচ স্ক্রিনের উপর আমি লিখতেছি, এটাও একটা টাচ স্ক্রিন ডিভাইস, এখানে গ্রাফিক্সের কাজগুলো করা হয়। এই জন্য এই প্রোডাক্টটার নাম হচ্ছে গ্রাফিক্স ট্যাব। গ্রাফিক্স ট্যাব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার নাম কি, গ্রাফিক্স ট্যাব। এর আরও একটা নাম আছে যেটা আপনারা জানেন না অনেকে, আপনারা এটাকে বলবেন গ্রাফিক্স ট্যাব, কিন্তু এর আরও একটা নাম আছে ভাইয়েরা, সেই নামটা আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষা আছে। সেটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ডিজিটাইজার। কি লিখেছি? ডিজিটাইজার। তাহলে এটার নাম কয়টা? দুইটা, একটা আছে গ্রাফিক্স ট্যাব আর একটা আছে ডিজিটাইজার, মনে রাখবেন। আমি এখানে অনেক বেশি সময় নিয়ে ফেলছি, আমরা একটু সামনে যাই। আপনারা যারা পরে এসেছেন শেয়ার দিয়ে দেন, শেয়ারের কথা বারবার বলতে লজ্জা লাগে, আপনারা একটু শেয়ার দিয়ে দেন। এবার আমরা জানবো পুরা কিবোর্ড পুরা ইনপুট ডিভাইস সম্পর্কে সংক্ষিপ্ত একটা কনসেপ্ট। আচ্ছা দেখেন, এই যে পরীক্ষায় আগত কমন কিছু এমসিকিউ এবং টিপস। স্ক্যানার কি ধরনের ডিভাইস? স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস। বিসিএস সহ বিভিন্ন ব্যাংক ও পল্লী বিদ্যুৎ পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটি। এমআইসিআর কি? ম্যাগনেটিক ইন ক্যারেক্টার। এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার। ওকে, এই যে ব্যাংকিং সংক্রান্ত প্রশ্নে আসার সম্ভাবনা বেশি। তারপরে ওএমআর কোন ধরনের ইনপুট ডিভাইস? অপটিক্যাল মার্ক রিডার বা রিকগনাইজেশন। ওকে, টাচ স্ক্রিন কি ধরনের ডিভাইস? টাচ স্ক্রিন একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। আচ্ছা, পাওয়ার সাপ্লাই কি ইনপুট ডিভাইস? এটি একটি ইনপুট ডিভাইস নয়। পাওয়ার সাপ্লাই কি? একটি ইনপুট ডিভাইস নয়। পাওয়ার সাপ্লাই মানে সে তো শক্তি দেয়, সে তো আর কোনো কিছু ইনপুট করে না। ওকে, তারপর আছে প্লোটার কি? প্লোটার একটা আউটপুট ডিভাইস, এটা আসলে ইনপুট ডিভাইস নয়, আমরা আউটপুট ডিভাইস এগুলো সেটা জানবো। তারপর হচ্ছে বায়োমেট্রিক ডিভাইস হচ্ছে একটি ইনপুট ডিভাইস। আমি ভাইরা এটাকে ক্লিয়ার করে দিলাম। দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে ডান লিখে জানান। দ্রুত একটা স্ক্রিনশট নেবেন এবং সেই সাথে ডান লিখে জানাবেন। দ্রুত স্ক্রিনশট নেবেন এবং সেই সাথে ডান লিখে জানাবেন। আমাদের ইনপুটের কার্যক্রম এখানে শেষ, আমরা ইনপুট নিয়ে আর আলোচনা করব না, দ্রুত। ওকে, তো আমরা চলে যাই নেক্সট টপিকে। চলেন আমাদের নেক্সট টপিকটা কি আছে একটু দেখে নিই। নেক্সট টপিকটা একটু আগে যেটা বলছিলাম, সোহেল স্যার পরিচালিত ফুল কোর্স। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সোহেল স্যার নিজেও বলেছে, যেটা লাইফ টাইম মেম্বারশিপ। অর্থাৎ সোহেল স্যারের এই সাথে যদি আপনারা যুক্ত হন, আপনারা লাইফ টাইম একটা মেম্বারশিপ পাবেন। এই লাইফ টাইম মেম্বারশিপ মানে হচ্ছে আপনার চাকরি না হওয়া পর্যন্ত আর কোনো কোর্সে ভর্তি হতে হবে না, আপনি করতেই থাকবেন যতদিন পর্যন্ত আপনার চাকরি না হয়। আমি আপনাদের কম্পিউটার ক্লাস নেব এবং আমি আপনাদের মোটিভেট রাখবো ইনশাআল্লাহ এই কোর্সের সাথে। আমি এমডি ইউসুফ শাহেদ, আমি আপনাদেরকে এই কোর্সে মোটিভেট রাখার দায়িত্বে আছি ইনশাআল্লাহ। আমি থাকবো আপনাদেরকে সবসময়ের জন্য একটা প্রাণবন্ত এবং মোটিভেট রাখতে। সকল টেকনিক্যাল দিকগুলো আমি দেখব। সেখানে যে পরীক্ষাগুলো আপনারা দিবেন, আপনাদের পরীক্ষাগুলো হবে ইন্টারেক্টিভভাবে, অর্থাৎ আপনারা পরীক্ষা দিবেন সেম জবের পরীক্ষার মতোই। সেখানে নেগেটিভ মার্ক থাকবে এবং কোনো ধরনের ছলচাতুরি করার কোনো সুযোগ থাকবে না, এমনভাবে পরীক্ষার আয়োজন করব ইনশাল্লাহ। সো আমাদের এই কোর্সটার সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি। আর এই কোর্সটাতে আপনি যা যা পাচ্ছেন, ক্লাসের সংখ্যা দেখেন কতগুলো ক্লাস, এটা অলরেডি পেজে দেওয়া আছে, আমি এর বেশি কিছু বলবো না। আর এখানে আমি একটু আগে ভাইরা যেটা বলেছিলাম, একটু আগে আমি যে তথ্যগুলো আপনাদেরকে বলেছিলাম, আমি হচ্ছে যে শাহেদ হাসান, আমি, তারপর সোহেল স্যার আছে আমাদের,
আর ফাহিম হাসান সুমন স্যার ইনি সহকারী পরিচালক বেবজা, প্রধান উপদেষ্টার কার্যালয়। এরপর আসিফ মামুন আছে সহকারী পরিচালক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। চন্দন দা হচ্ছে আপনার লেকচারার গণিত, তিনি হচ্ছে সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক। এবার আপনারাই বলেন তো যে এমন কিছু টিচার কোন প্রতিষ্ঠান আপনাকে অ্যারেঞ্জ করে দিবে সামান্য এই অল্প কিছু টাকার বিনিময়ে? বলেন কোন প্রতিষ্ঠান? বাংলাদেশে তো অনেক বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম আছে, তো কোন প্রতিষ্ঠান আপনাদেরকে এমন টিচারকে অ্যারেঞ্জ করতে পারে? এবং কথা দিচ্ছি ইনশাল্লাহ যে টিচারগুলো আপনারা পাবেন এরা সব দুর্দান্ত পড়ায়, এরা দীর্ঘদিন যাবত এই পড়ানো পেশায় আছে, নিজেরা এক একজন কমপক্ষে 3 থেকে 4টা করে সরকারি জব করেছে। তারা যেভাবে সরকারি জব পেয়েছে ইনশাল্লাহ সেই পদ্ধতিতেই আপনাদেরকে হাঁটাবে, এবং ইনশাল্লাহ এবার আপনারা একটা ভালো কিছু পেতে চাচ্ছেন সোহেল স্যারের মাধ্যমে। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়েই আমরা জয়ী হব। তো এর বেশি কিছু বলবো না ভাইরা, এখানে আমরা পরে চলে যাই। এখানে যে কোর্সগুলো আছে, কোর্সগুলোর ব্যাপারে সোহেল স্যার গতকালকে বলেছে, এর আগেও বলেছে, আমি একটু বলে যাই। এখানে প্রত্যেকটা কোর্স আমাদের 1499 টাকা, কিন্তু 1499 টাকা রাখা যাবে না। সোহেল স্যার আমাকে বলে দিয়েছে যে ভাই আজকে লাইভ চলাকালীন অবস্থায় যারা ভর্তি হবে তাদের জন্য 999 টাকা, 999 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আপনি সোহেল স্যারের তত্ত্বাবধানে চলে আসবেন এবং লাইফ টাইম মেম্বারশিপ পেয়ে যাবেন। আমি এই কথাটা আবারও বলছি, লাইফ টাইম মেম্বারশিপ। আপনারা অনেকের কাছে ভর্তি হবেন একটা কোর্সে, কোর্স শেষ হয়ে গেলে আবার আপনাদেরকে পেমেন্ট করে ভর্তি হতে হবে। আমাদের এখানে এমন কোনো সুযোগ নেই, আমরা আপনার কাছ থেকে একবারই পেমেন্ট নিব এবং সার্ভিস দেবো আপনার চাকরি না হওয়া পর্যন্ত। ইনশাল্লাহ দোয়া করবেন শুধু আমাদের জন্য। তো আমি এখানে বেশি স্টে করবো না, আমাদের এখানে যে বিকাশ নাম্বারগুলো আছে, নগদ নাম্বারগুলো আছে, এগুলো পেজে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করেও নিতে পারবেন। সো এত কিছু বলার নেই এখানে। এবার আসেন, এইবার হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টে চলে এসেছি। এই পার্টে যারা যারা উত্তীর্ণ হবেন আশা করি যে ইনপুট থেকে যা পড়াইছি তা সব অ্যান্সার করতে পারবেন, কারণ এখন আপনাদের সামনে কিছু কুইজ আসবে, এই কুইজের অ্যান্সারগুলো আপনাদের করতে হবে। এবং মনে রাখবেন প্রত্যেকটা কুইজই বিগত বছরে কোনো না কোনো জব পরীক্ষায় এসেছে, সো পাবলিক পরীক্ষায় এসেছে। সো চলুন আমরা কুইজগুলো প্র্যাকটিস করি। এবং আমি আরেকবার আপনাদেরকে বলি, আপনারা একটু শেয়ার দিয়ে দেন এই কুইজগুলোতে যাতে অন্যরা অংশগ্রহণ করতে পারে। সো চলুন আমরা একটু প্রথম কুইজটা দেখি। নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়? আমি কোনো অ্যান্সার করব না, আমি অ্যান্সার পারি না, আপনারা অ্যান্সার করেন। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি? এটার অ্যান্সার হচ্ছে মডেম। আপনারা কেন মডেম হলো তার একটু এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। মূলত ব্যাপারটা হচ্ছে এমন, আমরা যদি একটা এমসিকিউ দিয়ে 4টা করে এমসিকিউ সলভ করি তাহলে কেমন হয়? অর্থাৎ এটা অ্যান্সার হলো, বাকিগুলো কেন অ্যান্সার হলো না সেটা জানার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তো চলুন দেখি। আচ্ছা দেখেন, মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস, আমরা সবাই জানি, একটু আগে পড়েছি। কিবোর্ড হচ্ছে একটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস, আর প্লটার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। আচ্ছা ভাইয়ের, আপনারা কি প্লটার দেখেছেন কখনো? প্লটার কি জিনিস? আচ্ছা, বাইরে তো সাইনবোর্ড দেখেছেন, বিশাল বড় বড় সাইনবোর্ড, পরিমণির ছবি দিয়ে, তারপর কি হিরো আলমের ছবি দিয়ে বিশাল বিশাল সাইনবোর্ডটা নাই, তাই না? এই সাইনবোর্ডগুলা, এই ব্যানারগুলা যে মেশিন থেকে বের হয় ওই মেশিনটার নামই হচ্ছে প্লটার। এই প্লটার মেশিন দিয়ে কি করা হয়? ওই বড় বড় বিজ্ঞাপনের ব্যানার, ফেস্টুন এগুলা তৈরি করা হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্লটার কি। এরপর হচ্ছে মডেম। মডেম হচ্ছে 2টা অংশ থাকে, একটা হচ্ছে মডুলেশন আর একটা হচ্ছে ডিমডুলেশন।
মডুলেশন। আচ্ছা, মডেম কি জিনিস একটু ভালো করে বোঝেন। আপনার ফোনে যখন একটা ছবি থাকে সেটা দেখা যায়, কিন্তু কাউকে সেন্ড করলে দেখা যায় না যে ছবিটা উড়ে চলে যাচ্ছে। তাহলে কি হইতো, আমরা এখন তাকালে আকাশের দিকে দেখতাম হাজার হাজার ছবি, অডিও, ভিডিও সব উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে কি এমন হয়? হয় না। আপনার ফোনে যখন একটা ছবি থাকে সেটা ডিজিটাল অবস্থায় থাকে, তাই আপনি দেখতে পারেন। যখন সেন্ড বাটনে চাপ দেন তখন কি হয়, এই মডেম কি করে, মডেমের এই মডুলেশন অংশটা সেই ডিজিটাল ছবিটাকে অ্যানালগে কনভার্ট করে বাতাসের মধ্য দিয়ে পাঠায় দেয়। তো আপনি যার কাছে পাঠাচ্ছেন তার ফোনেও একটা মডেম আছে, বা তার ডিভাইসের মধ্যে একটা মডেম আছে। ওই ডিভাইস কি করে, এই নেটওয়ার্কের মধ্য থেকে এই অ্যানালগ সিগন্যালটাকে রিসিভ করে সাথে সাথে আবার ডিজিটালে রূপান্তর করে দেয়, তাই সেই ব্যক্তিটা ছবিটা দেখতে পারে। এই যে ডিজিটাল থেকে অ্যানালগ, এটা করে হচ্ছে মডুলেশন। আবার অ্যানালগ থেকে ডিজিটাল, এইটা করাকে বলা হয় ডিমডুলেশন। আশা করছি আপনারা ক্লিয়ার। সো এখানে আর স্টে করবো না, পরের কুইজে চলেন। কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের ডিভাইস? বলেন, স্ক্যানার কি ইনপুট, প্রসেসিং, আউটপুট নাকি মেমোরি? আপনারা দ্রুত বলেন, দ্রুত, যত দ্রুত বলবেন আমরা সামনের দিকে তত দ্রুত আগাতে পারবো। ওকে, চলেন আমরা দেখি। স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস, স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস। তো পরেরটা দেখি, পরেরটা কি আছে। মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয়? মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয়? আপনারা শুধুমাত্র কোশ্চেন দেখলে হবে না, পুরা কোশ্চেনটা পড়তে হবে। এখানে বলছে কোনটি ইনপুট ডিভাইস নয়। আচ্ছা, এই প্রশ্নটা কবে এসেছে দেখেন তো? 36তম বিসিএস এসেছে। আমার মনে হয় এটা সবাই পারবে। আচ্ছা দেখেন, কিপ্যাড এটা একটা ইনপুট ডিভাইস, ক্যামেরা ছবি তোলা হয় এটা একটা ইনপুট ডিভাইস, টাচ স্ক্রিন সে তো অবশ্যই ইনপুট এবং আউটপুট ডিভাইস। শুধু একটা বাকি থাকে, সেটা কে? সেটা পাওয়ার সাপ্লাই। তাই অ্যান্সার হবে কি? পাওয়ার সাপ্লাই কোনো ইনপুট বা আউটপুট ডিভাইস নয়। প্লটার কোন ধরনের ডিভাইস? প্লটার কোন ধরনের ডিভাইস? তো মেসেজ করে কেডা? আচ্ছা বলেন, প্লটার কোন ধরনের ডিভাইস? প্লটার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। একটু আগে বলেছি যে প্লটার একটি আউটপুট ডিভাইস। বড় বড় ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড প্রিন্ট করার জন্য এই প্লটার ব্যবহার করা হয়। কবে এসেছে দেখেন তো পরীক্ষায়? 37তম বিসিএস। তার মানে ইনপুট আউটপুট ডিভাইস থেকে যে কোশ্চেন আছে তার প্রমাণ আপনারা দেখেন। নিচের কোনটি ইনপুট ডিভাইস? নিচের কোনটি ইনপুট ডিভাইস দেখেন তো? প্লটার না, আমরা জানি প্লটার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস, কারণ আমরা সব কিছু দেখতে পাই। আচ্ছা, সিওএম নামে কোনো ডিভাইস নাই। সিওএম কোনো ডিভাইস নাই, তাহলে বাকি থাকে কে? ওএমআর। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস হচ্ছে ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। তো চলেন নেক্সট কোশ্চেনে যাই। কম্পিউটারে স্ক্যানার কি ধরনের ডিভাইস? স্ক্যানার কি আউটপুট ডিভাইস? স্ক্যানার কি স্টোরেজ ডিভাইস, মেমোরি নাকি ইনপুট? স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস। কোন পরীক্ষা এসেছে? জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মানে এনএসআই 2015 সালের কোশ্চেন এটা। তো পরেরটাই চলেন। Which of the following is not an input device? কোথায় এসেছে? বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2016 সালে। বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2016 সালের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস? এখানে কোনটা ইনপুট ডিভাইস নয়? ওকে ফাইন। ওসিআর একটা ইনপুট ডিভাইস। লাইট পেন একটা ইনপুট ডিভাইস। ওই যে একটু আগে পেন দেখাইছিলাম না, যে পেন মাউসের মতো, এটাকে লাইট পেন বলে, এটাই হচ্ছে একটি ইনপুট ডিভাইস। তারপর কি? অপটিক্যাল স্ক্যানার, যে কোনো স্ক্যানার সব ইনপুট ডিভাইস,
শুধু বাকি থাকে কি, বাকি থাকে কম, বাকি থাকে কি কম। কম হচ্ছে কি কম্পিউটার আউটপুট মাইক্রোফিল্ম, কম্পিউটার আউটপুট মাইক্রোফিল্ম ফিল্ম। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস, এটা তো আমরা এটা এটা কিন্তু সেম কোশ্চেন না, এটা একটু ভিন্ন কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস? মাউস একটি ইনপুট ডিভাইস, জয়স্টিক একটি ইনপুট ডিভাইস, টাচপ্যাড ইনপুট ডিভাইস, শুধুমাত্র প্লটারটা ইনপুট ডিভাইস নয়। ওখানে ইয়েটা ভুল লেখা আছে, পরীক্ষার সালটা ভুল লেখা আছে। মানে ভাইরা আমার, আপনারা কি আজকে এই ক্লাসটা করবেন? এখন যেটা সিপিইউ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, কম্পিউটারের ভিতরে ঢুকবো, আপনারা কি থাকবেন? ইয়েস অর নো লিখে জানান। যদি আপনারা থাকেন তাহলে কম্পিউটারের ভিতরে কি কি আছে, র্যাম রম আবা যাবা যা আছে সব নিয়ে আলোচনা করব। ট্রানজিস্টার, রেজিস্টার, প্রসেসর, এগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। এখন আমাকে ইয়েস অর নো লিখে জানাতে হবে যে এই পার্টের ক্লাসটা এখন করবেন কিনা। যদি করতে চান তাহলে অবশ্যই সবার শেয়ার দিতে হবে। ওকে ওকে ভাইরা, আপনাদের কমেন্ট দেখলাম মানে সমানে সমানে চলতেছে, কেউ ইয়েস কেউ নো, কেউ ইয়েস কেউ নো। ঠিক আছে, আমরা 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। সো 10 মিনিট একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা এই অংশে প্রবেশ করি, তারপরে আমরা যদি থেকে যাই আমরা রেখে দিব। তো চলেন। আচ্ছা, এখানে আবার কোর্স সম্পর্কে চলে এসেছে, এটা আমি স্কিপ করে দিচ্ছি। সিপিইউ, সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার যে বড় একটা মেশিন থাকে, এই পুরা মেশিনটাকে সিপিইউ বলে না। এই পুরা মেশিনটাকে কি বলে না? সিপিইউ বলে না। সিপিইউ হচ্ছে ছোট্ট একটা ডিভাইস যাকে প্রসেসর বলে। ওই প্রসেসরের আরেকটা নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সেটার কাজ কি? সিপিইউ হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক। যদি সিপিইউ না থাকে কম্পিউটার ডেথ, ওই কম্পিউটারে কোনো কাজে আসবে না, সরাসরি ভাঙ্গাড়ির দোকানে। ওকে, নির্দেশনা বাস্তবায়ন করে, গাণিতিক যুক্তিমূলক অপারেশন চালায়, অন্যান্য যন্ত্রের সাথে সমন্বয় করে। সিপিইউ ছাড়া কম্পিউটার অকার্যকর। সিপিইউর বৈশিষ্ট্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওকে ফাইন, তো চলেন, আপনারা টেনশন করেন না, ক্লাস শেষে আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা একটু পড়ে নিন। এই যে দেখেন ডান দিকে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন সিপিইউ আসলে কি জিনিস। সিপিইউ বলতে আমরা ওই বড় বাক্সটাকে বুঝবো না, সিপিইউ হচ্ছে এই ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটার নাম হচ্ছে সিপিইউ। একে বলা হয় মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর, ওকে, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর। এর আরেকটা নাম হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটা আমরা পুরা কম্পিউটারের ভিতরে যদি প্রবেশ করি, সেখানে আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক ডিভাইস দেখতে পাই। যেমন দেখেন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা দ্বারা পুরা কম্পিউটারটা একটা শক্তি পায়, পাওয়ার পায়। ওকে ফাইন। তারপর হচ্ছে এটা হচ্ছে এসএসডি। এসএসডির পূর্ণরূপ হচ্ছে সলিড স্টেট ডিস্ক বা ড্রাইভ। তারপর রয়েছে প্রসেসর, এই ক্ষুদ্রতম অংশটার নাম হচ্ছে প্রসেসর। এটা হচ্ছে সিপিইউ কুলার, অর্থাৎ সিপিইউকে ঠান্ডা রাখার জন্য, সিপিইউর মাথা ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যানটা ব্যবহার করা হয়, এটাকে কুলার বলে। এই কুলার এবং সিপিইউ এই দুইটার মাঝখানে একটা পেস্ট থাকে যার নাম থার্মাল পেস্ট। এই পেস্টটা যদি শুকায় যায়, প্রসেসর অনেক গরম হয়, কম্পিউটার বারবার বন্ধ হয়, বারবার চালু হয়, রিস্টার্ট নেয় বারবার আর কি। ওকে, এটা হচ্ছে র্যাম। র্যাম কি? র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, র্যাম থেকে প্রশ্ন আপনাদের আসবেই। আর এটাকে বলে জিপিইউ। জিপিইউ গ্রাফিক্স কার্ড।
ওকে, আমরা এটা হচ্ছে সিপিইউ বা প্রসেসরের একটা ব্যাক সাইড, পুরা মেশিনটাকে আমরা সিপিইউ বলে থাকি, সেই জন্য এখানে সিপিইউ লেখা। দেখেন এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের পোর্ট, এইখানে দুইটা পোর্ট আছে, দুইটা পোর্টের নাম PS2। আচ্ছা, এখানে একটা আছে সিরিয়াল পোর্ট, এটার নাম কি? সিরিয়াল পোর্ট। হ্যাঁ, এই সিরিয়াল পোর্টটা এগুলো আসলে আগের কম্পিউটার, এখন এত কিছু থাকে না। ওকে, তারপর ভিজিএ ক্যাবেল, ভিজিএ ভিডিও গ্রাফিক্স অ্যাসিস্ট্যান্ট। ওকে, ইউএসবি পোর্ট, ইউএসবির পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, এগুলো সব আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। হচ্ছে অডিও জ্যাক, তারপর আছে হচ্ছে RJ45। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে যে RJ45 এনআইসি এর পূর্ণরূপ কি জানেন? এনআইসি এর পূর্ণরূপ কি আর RJ45 কি? আপনারা বিসিএস কোশ্চেন খুলে দেখেন, আপনারা বিভিন্ন জবের প্রশ্ন খুলে দেখেন যে এই পোর্টটা থেকে প্রশ্ন আসছে কি না। RJ45 এটা কি, এটা আপনার জানতে হবে। আমি এখন আপনাদেরকে বলে দিব যে RJ45 আসলে কি আর এনআইসি জিনিসটা কি। চলেন দেখা যায়। এনআইসি এর পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এনআইসির পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। একটা কম্পিউটারকে যদি আরেকটা কম্পিউটারের সাথে সংযোগ দিতে চান, তাহলে এই কম্পিউটার থেকে একটা তার বের করতে হবে। ওই তারটা যেখানে লাগানো হয় সেটাকে আমরা বলে থাকি ল্যান পোর্ট, LAN, ল্যান পোর্ট। এই ল্যান পোর্টটা যে ডিভাইসের সাথে লাগানো হয় সেই ডিভাইসটার নাম হচ্ছে এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আর এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সাথে একটা তারই মাত্র ব্যবহার করা হয়, সেই তারটার নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। কি কেবল? টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবলটা শুধুমাত্র এই পোর্টে প্রবেশ করানো যায়, এবং সেটা হচ্ছে RJ45 মডেলের টুইস্টেড পেয়ার কেবল এই পোর্টের ভিতরে লাগানো যায়। এবং আরেকটা কম্পিউটারেও ঠিক একইভাবে RJ45 টুইস্টেড পেয়ার কেবল যদি লাগানো হয়, তাহলে এই কম্পিউটারের সাথে ওই কম্পিউটার একটা সংযোগ হয়ে যায়। ক্লিয়ার ব্যাপারটা? অর্থাৎ নেটওয়ার্ক তৈরি করার জন্য এই পোর্টটা ব্যবহার করা হয়। এই পোর্টটার নাম হচ্ছে RJ45 এনআইসি, মনে রাখবেন। ওকে, এবার আসেন, আমরা তো দেখলাম যে কম্পিউটার আউটসাইড, ব্যাক সাইড দেখলাম। এবার আমরা কম্পিউটার ইনসাইড, ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করে প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা পুরা কম্পিউটারটার শক্তি সঞ্চয় করে, পাওয়ার সাপ্লাই দেয়, তাই এটার নাম কি? পাওয়ার সাপ্লাই। তারপর হচ্ছে দেখেন, এই যে বড় একটা বোর্ড, এই বোর্ডটার নাম হচ্ছে আমরা বলি মাদার বোর্ড। এটাকে কি বলি? মাদার বোর্ড। এটার আরেকটা নাম মেইন বোর্ড, এটার আরেকটার নাম লজিক বোর্ড। আবার বলছি, মনে রাখবেন, এই বড় এখানে যে বড় একটা যন্ত্র থাকে, অংশ থাকে, এই অংশটার নাম হচ্ছে মাদার বোর্ড। এটাকে লজিক বোর্ড বলে, এটাকে মেইন বোর্ডও বলে। ওকে ফাইন। এটার একটা নাম হচ্ছে চিপ। কি বলে? চিপ। তো এই চিপের পাশে পুরা কম্পিউটারের ভিতরের পরিবেশটাকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় কুলিং ফ্যান। ওকে, এরপর দেখেন ভিডিও কার্ড। এখানে অনেকগুলা কার্ড এখানে ব্যবহার করা যায় এক্সটেনশন হিসেবে। এগুলো সাধারণত কম্পিউটার থাকে না, এগুলো চাইলে আপনি কিনে ব্যবহার করতে পারবেন এক্সট্রা কস্টিং বেয়ার করে। তো এটা একটা নাম হচ্ছে ভিডিও কার্ড, একটা নাম মডেম কার্ড, একটা নাম সাউন্ড কার্ড। এগুলা আপাতত আপনারা দেখলে পারবেন, আমি এটা PDF দিয়ে দিব। ওকে, তারপরে দেখেন এই যে অংশটা থাকে, এই অংশটা হচ্ছে সিডি রম। সিডির পূর্ণরূপ কি? COMPACT, কম্প্যাক্ট ডিস্ক। আচ্ছা, সিডির পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। সিডির পূর্ণরূপ কি? কম্প্যাক্ট ডিস্ক। আচ্ছা, এই ডিভিডি হচ্ছে, ডিভিডি পূর্ণরূপটা ভুলে গেছি, সম্ভবত ডাইনামিক ভিডিও ড্রাইভ। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে হার্ড ডিস্ক থাকে। এই যে এই অংশটা হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হচ্ছে কম্পিউটারের স্থায়ী মেমোরি। কম্পিউটারের মেমোরি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী আর একটা অনস্থায়ী, মানে অস্থায়ী। তো স্থায়ী যে মেমোরিটা সেটা হচ্ছে হার্ড ডিস্ক, এর আর একটা আছে হচ্ছে SSD বা সলিড স্টেট ডিস্ক। এই দুইটা হচ্ছে কম্পিউটারের স্থায়ী মেমোরি। আর কম্পিউটারের অস্থায়ী মেমোরি কি? কম্পিউটারের অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম। তো আমরা এটা পরে জানবো।
তারপর রিবন, ক্যাবেল, এক্সট্রা কেস টেস্ট এগুলো দরকার নেই। ওকে, আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন নাকি আছেন? টাইম একটু বেশি হয়ে গেছে, তো আমরা আরেকটু অল্প একটু পড়ে আমরা শেষ করব। আমরা এখন আলোচনা করব প্রসেসর নিয়ে, সিপিইউ নিয়ে। সিপিইউ বা প্রসেসর, দেখেন ছোট্ট করে লেখা আছে প্রসেসর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাই হচ্ছে মূলত প্রসেসর, কম্পিউটারের স্মৃতি, কম্পিউটারের মূল শক্তি হচ্ছে এটা। তো চলেন আমরা একটু প্রসেসর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি। 1940 সাল। আচ্ছা ভাইরা, কম্পিউটার দিয়ে পড়ানোর আসলে অনেক কিছু আছে। আপনারা কোন বই পড়েন বা কী পড়েন আমি জানি না, সেই বইয়ে কীভাবে গোছানো আছে তাও আমার জানা নেই, কিন্তু কম্পিউটারে পড়ার অনেক কিছু আছে। দেখেন ছোট্ট একটা কথা বলি, কম্পিউটারের জনককে অ্যান্সার দেন তো। কম্পিউটারের জনককে দেখি কয়জন অ্যান্সার দিতে পারেন। জাস্ট একটা কথা, কম্পিউটারের জনককে অ্যান্সার করেন, আমি আপনাদের অ্যান্সারটা দেখতে চাচ্ছি। ওকে, কম্পিউটারের জনক সম্পর্কে একটু বলি। আচ্ছা ভাইরা, আপনারা তো অবশ্যই লিখবেন চার্লস ব্যাবেজ। তো আমরা শুধু কম্পিউটারের জনক এটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করব, কারণ আজকে উপস্থিতি অনেক কমে গেছে। তো চলেন। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, কিন্তু কম্পিউটার আবিষ্কারক হচ্ছে হাওয়ার্ড আইকিন। পার্থক্যটা বুঝেন, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, কম্পিউটার আবিষ্কারক হচ্ছে হাওয়ার্ড আইকিন। খুব পেঁচানো প্রশ্ন, আরও আছে, একটু ওয়েট করেন। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান। আরও আছে। তাহলে কম্পিউটারের জনক নিয়ে কত কনফিউশন কোশ্চেন থাকে, আপনারা একটু ভালো করে দেখেন। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে হাওয়ার্ড আইকিন, আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান, এবং তাত্ত্বিক বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ কম্পিউটারের জনক হচ্ছে অ্যালান ম্যাথিসন টুরিং। তাহলে আমি 4 জন কম্পিউটারের জনকের নাম বললাম, আপনারা এলোমেলো করে ফেলেন না। চার্লস ব্যাবেজের সম্পর্কে যদি বলতে হয়, তিনি কম্পিউটারের ধারণা দিয়েছিলেন। আরও অনেক ইতিহাস আছে, শুধু সংক্ষেপে এটা বলি, এই জন্য তাকে বলা হয় কম্পিউটারের জনক। হাওয়ার্ড আইকিন পরিপূর্ণ একটা কম্পিউটার আবিষ্কার করেছিলেন, তৈরি করেছিলেন, এই জন্য তাকে বলা হয় কম্পিউটারের আবিষ্কারক। তখন যে কম্পিউটার আবিষ্কার করা হয়, সেই কম্পিউটারে স্টোরেজ ক্ষমতা ছিল না, মেমোরি ছিল না। এই মেমোরি প্রথম আবিষ্কার করা হচ্ছে জন ভন নিউম্যান, তাই তাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। এবং এবং কম্পিউটার যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ব্যবহার করা যাবে, এই ধারণাটা প্রথম প্রদান করেছিলেন অ্যালান টুরিং। তাই অ্যালান টুরিংকে বলা হয়, কি বলা হয়, তাত্ত্বিক কম্পিউটারের জনক। সো ভাইরা, আমরা চলে যাই।
ওকে, আমি আজকের ক্লাসটা এখানে শেষ করব। আমরা আমাদের পূর্ণাঙ্গ স্টুডিওতে খুব তাড়াতাড়ি ক্লাস নেওয়া শুরু করব। আমি মাইক্রোফোন ছাড়া ক্লাস নিচ্ছি, হয়তো এই কারণে আপনাদের সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, লাইটিংয়ের সমস্যা হতে পারে। সো আমি আজকে আমাদের যে অফারটা আছে, আপনারা চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের অফারটা হচ্ছে 999 টাকা। এখানে যে কোনো নাম্বারে সেন্ড মানি করে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই নাম্বারে আপনি একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নিব। সো এই সুযোগটা কিন্তু বারবার থাকবে না। সো একটা বার আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারলে আপনার লাইফ টাইম, অর্থাৎ চাকরি না পাওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে পড়াতে থাকবো, দৌড়াতে থাকবো, মানে দৌড়ান দিতে থাকবো। পড়বেন না কততে, পড়ার সকল ম্যাটেরিয়ালস আমরা আপনাদেরকে প্রোভাইড করব, আমরা আপনাদেরকে লাইফ টাইম মেম্বারশিপ দিব। সো আজকের জন্য আপনাদের অফার হচ্ছে 999 টাকা। কত টাকা? 999 টাকা। যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে, যে কোনো নাম্বারে আপনি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করে সেই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন এবং সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। সো আমি কিছুক্ষণ এখানে রাখছি, যারা জয়েন করতে চান আমাদের সাথে। অনেকের হয়তো এই পরীক্ষাটা সামনের পরীক্ষায় লাস্ট এক্সাম, হ্যাঁ। সো আপনারা দেরি করবেন না, জীবনে অনেক ভুল করেছেন, আমি চাই না যে আপনারা আবার ভুল করুন। আমি এটুকু বলতে পারি যে এমন কিছু এনার্জেটিক টিচার আপনাদেরকে মেন্টর হিসেবে কাজ করবে, যারা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখনও পর্যন্ত, অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, এখনও পর্যন্ত তারা এনশিওর করতে পারেনি। ইনশাল্লাহ আমরা তার থেকে এগিয়ে আসি এবং আমরা তার থেকে বেটার কিছু নিয়ে আসতেছি খুব শীঘ্রই। সো যারা জয়েন করতে চান আমাদের সাথে, খুব দ্রুত আজকের মধ্যে আপনি 999 টাকা পাঠালে আপনি এই কোর্সের যে কোনো একটাতে আপনি জয়েন করতে পারবেন। সব কোর্সের জন্য আজকে থেকে আপনাদের জন্য, শুধু আজকের জন্য 999 টাকা। সো আপনারা দ্রুত যারা জয়েন করতে চান, যে কোনো নাম্বারে সেন্ড মানি করে, সেই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সেই নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। ওকে ভাইরা, তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ, এবং পেজে পরীক্ষা সিস্টেম আবারও চালু হবে খুব শীঘ্রই। আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে নিয়েই আমরা ভালো কিছু করতে চাই। ধন্যবাদ সকলকে, যারা কষ্ট করে আমাদের সাথে ক্লাসগুলো করেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।